আড়ালে তুমি। সাইদা মুন। পর্ব 1 থেকে 5। মেঘ, এভাবে কিছু ছুড়িস না। কারো মাথায় পড়লে সর্বনাশ হয়ে যাবে। পরে খবরের হেডলাইন হবে, ভার্সিটিতে প্রথম দিনেই টিসি পেল 2 বান্ধবী। বলতে বলতেই দোতলা থেকে ছুঁড়ে ফেলা ইটের টুকরো গিয়ে পড়ে এক ছেলের কপালে। সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে বসে পড়ে ছেলেটি। আশেপাশের সব স্টুডেন্টই সাথে সাথে জড়ো হয়ে যায়। ভয়ে মেঘ সুমনার হাত টেনে নিচে বসে পড়ে, যেন কেউ তাদের না দেখতে পায়। সুমনার ভয়ে একদম মুখ শুকিয়ে গেছে। আল্লাহ, কি করলি মেঘ? ছেলেটার কপাল ফাটিয়ে দিয়েছিস। এখন কি হবে রে? মেঘেরও অবস্থা ভয়াবহ। সে তো এমন কিছু করতে চায়নি। দ্রুত সুমনাকে নিয়ে ক্লাসে ঢুকে যায়, একদম লাস্ট বেঞ্চে বসে তাড়াতাড়ি বই খুলে সামনে রাখে। ক্লাসে 4-5 জন স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই। মেঘ নখ কামড়ে বলে, এখন কি হবে? কতবার না করলাম, শুনলি না তো। এখন যদি ধরা পড়ি? আমি তো ইচ্ছা করে করিনি। আমি ভালো করে দেখে ছুঁড়েছি, কেউ ছিল না তখন। এই ছেলে উড়ে এসে জুড়ে বসে নিজের কপাল নিজেই ফাটালে আমার দোষ কি? ঠিক তখনই ক্লাসে দল বেঁধে অনেকগুলো ছেলে মেয়ে ঢুকে পড়ে। সবাইকে জিজ্ঞেস করতে থাকে বারান্দায় কেউ ছিল কিনা। মেঘের তো তখন প্রাণটা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। কেউ যদি দেখে ফেলে। তবে কেউ কিছু বলেনি, সবাই পুরাই ডুবেছিল। তারা এবার মেঘদের কাছে আসে। একজন ছেলে ধমকে জিজ্ঞেস করে, এই মেয়ে, ক্লাসে আছো কতক্ষণ ধরে? মেঘ আর সুমনা একসাথে বলে ওঠে, 15 মিনিট, 20 মিনিট। দুজনের ভিন্ন ভিন্ন উত্তর শুনে কিছু বলতে যাবে, তখন মেঘ উঠে বলে, এই তো ভায়া, 15-20 মিনিট হবে। আমি আসার একটু আগে সুমনা এসেছে। তাদের কথায় মনে হলো বিশ্বাস করেছে। এবার আরেক মেয়ে প্রশ্ন করে, -5 মিনিটের মধ্যে কাউকে ক্লাসে ঢুকতে দেখেছ? দেখবে কি, তারাই তো ঢুকেছে। তবে নিজেদের সামলে বলে, না আপু, লক্ষ্য করিনি। পড়ছিলাম তো, তাই। একটি ছেলে বলে, আমাদের রুদ্র ভাইয়ের কপাল ফাটিয়ে দিয়েছে কেউ, এই তলার বারান্দা থেকে ইট ছুঁড়ে মেরে। কি সাহস, ভাইকে কেউ মারতে পারে? পুরো ভার্সিটি গরম হয়ে আছে। একবার হাতে পেলে খবর আছে। তোমরা সন্দেহজনক কাউকে পেলে আমাদের জানিও। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারা চলে যেতেই মেঘের কাঁপুনি দ্বিগুণ হয়ে যায়। সুমনা বলে, একটি ছেলের জন্য পুরো ভার্সিটি খেপে গেছে। ভাই, এটা কোনো সাধারণ ছেলে না। ধরা পড়লে জেল কনফার্ম। বইন, এমনিতেই জান কাঁপতেছে, আর বাড়াইস না। আমি কি জেনে বুঝে করেছি নাকি? 10 মিনিট পর কয়েকজন মেয়ে এসে মেঘদের সামনে বসে। তারা নিজেদের মধ্যে বলছে, ভাই, কার এত সাহস যে রুদ্র চৌধুরীর উপর অ্যাটাক করেছে? সবাই ক্ষেপে গেছে। মেয়েরা বেশি ক্ষেপেছে। তো ক্ষেপবেই না কেন? ভার্সিটির ডিপি, টপার বয়, আর সব মেয়েদের ক্রাশ। আমারই তো রাগ লাগছে, সামনে পেলে থাপড়াই মুখের মানচিত্র বদলায় দিব। এই কথা শুনে মেঘ বুঝল বাঘের গুহায় পা দিয়েছে। একবার ধরতে পারলে টিসি তো হবেই, সাথে জেলও, আর নয়তো জনগণের ধোলাই। তারপর স্যার এসে ক্লাস শুরু করেন। প্রথম 2 ক্লাস করেই সুমনা বলে, চল বাসায় যাই। মন বসছে না টেনশনে। দূর, এত টেনশন করিস না। ওরা তো আমাদের দেখেনি, নয়তো প্রথমেই ধরা খেতাম। না, তাও আমি যাব। তুই থাকলে থাক। বলেই সুমনা হাঁটা শুরু করে। আরে দাঁড়া, আমিও যাব। একা বাঘের গুহায় ফেলে যাস না। মেঘ আর সুমনা সিঁড়ি বেয়ে নিচে নামে। আশেপাশে তখনও সবাই সেই ঘটনার কথা বলছে। মেঘের গলা শুকিয়ে কাঠ। সুমনা, একটু ক্যান্টিনে চল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর একটুখানি হলে মরেই যাব। সুমনা মেঘের অবস্থা বুঝে আর কিছু না বলে ক্যান্টিনে নিয়ে যায়। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। ক্যান্টিনে ঢুকতেই দেখে একপাশে 10-12 জন গোল হয়ে বসে আছে, আর তাদের কেন্দ্রবিন্দুতে রুদ্র চৌধুরী। মাথায় ব্যান্ডেজ, এক পায়ের উপর আরেক পা রেখে চেয়ার হেলান দিয়ে বসে আছে। ব্যাস, এদের দেখেই মেঘের হেঁচকি উঠতে থাকে। একের পর এক হেঁচকির শব্দে সবাই তাদের দিকে তাকায়। সুমনাও পড়ে বিপাকে। একদিকে সবাই তাকাচ্ছে, অন্যদিকে মেঘ থামছেই না। ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে হেঁচকি তুলতে দেখে তাদের দলে থাকা অনুপমা এগিয়ে এসে বলে, এই মেয়ে, হেঁচকি উঠেছে তো পানি খাচ্ছ না কেন? এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন?
স্ট্রেংথ বলেই মেঘকে একটি চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দেয়। মেঘ তাড়াতাড়ি 2 গ্লাস পানি খেয়ে নেয়। একটু শান্ত হয়ে ধন্যবাদ আপু বলে উঠে দ্রুত বেরিয়ে যায়। রুদ্র অনেকক্ষণ ধরে মেঘকে লক্ষ্য করছিল। বেবি পিঙ্ক রঙের চড়িদার পরা, গলায় ওড়না ঝুলানো, চুল বেনি করে কোমরের নিচ পর্যন্ত, সামনের কিছু বেবি হেয়ার কানের পাশে গোজা, ফর্সা গোলগাল গাল, মুখে ভয় ফুটে আছে। তার মনে হচ্ছে এই রকম ওড়নায় সে দোতলায় দেখেছিল। যে মেরেছে সে যে মেয়ে একটা নিশ্চিত, তবে ওড়নার রং ঠিক মনে করতে পারছে না, তাই এখনো কাউকে কিছু বলেনি। তাছাড়া সবার রাগ এমনিতেই চরমে। তবে রুদ্র তাকে ছেড়ে দেবে না। মেঘরা সেখানে থেকে সরাসরি রিকশা নিয়ে বাসায় চলে যায়। আজ আর কোনো ঝুঁকি নিতে চায় না। বাসায় পৌঁছে মেঘ দীর্ঘশ্বাস ফেলে। আল্লাহ, এবার তো বাঁচিয়ে দিলে। তবে ঘরে ঢুকতেই মেঘের গালে একটা চড় পড়ে। হঠাৎ থাপ্পড়ে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। মেঘকে চুলের মুঠি ধরে উঠিয়ে আরেকটি থাপ্পড় দেয় গালে। পরপর 2টি থাপ্পড়ে মাথা চক্কর দিয়ে ওঠে। একে তো সকাল থেকে না খাওয়া, তার উপর থাপ্পড়। শরীর আর সইতে পারে না, চোখ বুঝে আসে। চোখ খুলে পানির ঝাপটায়। মেঘের জ্ঞান ফিরতেই তার মা মাহমুদা বেগম আবার তেড়ে আসেন। চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে দেন। এই মেয়ে, ভালোই তো নাটক শিখে গেছিস। অজ্ঞান হয়ে ভেবেছিস বেঁচে যাবি। এভাবে চুল ধরে টেনে উঠানোর ফলে মাথায় লাগে খুব। অহহ মা, লাগছে খুব। কি করেছি আমি? ঠিক তখনই পাশ থেকে রিমি, মেঘের ছোট বোন, আগুনে কি ঢালার মতো বলে ওঠে। কি করেছ? ডং। মনে হচ্ছে কিছুই জানে না, মাত্র জন্ম নেওয়া বাচ্চা। মাহমুদা বেগম আরো চটে যান মেঘের উপর। এই তোর নাটক বন্ধ কর। সকালে তোকে পুইপি করে বললাম দুপুরের রান্না সেরে দিয়ে জাহান্নামে যা, শুনেছিস আমার কথা? মা, আমি তো সব তরকারি রেঁধেই গিয়েছিলাম, শুধু ভাতটা রান্না করিনি। ক্লাসের সময় হয়ে যাচ্ছিল, ভেবেছিলাম তোমরা তো এটা করে নিতে পারবেই। কি, আমাদের তোর চাকর মনে হয়? তুই রেখে যাবে আর আমরা সেটা করব? না না মা, আমি সেটা কখন বললাম? চুপ। মুখে মুখে তর্ক করছিস আবার। ভার্সিটিতে ভর্তি হয়ে পাখা গজিয়েছে। এটা কাটতে কিন্তু বেশি সময় লাগবে না। মেঘ বুঝে গেছে, এদের কিছু বললেও লাভ নেই। উল্টো পড়ালেখা বন্ধ করে দিবে। মাফ করে দাও মা, আর এমন হবে না। এবারের মতো মাফ করো। মাহমুদা বেগম মেঘের চুল ছেড়ে দিয়ে বলেন। এই তো, এবার লাইনে এসেছিস। নিজের যোগ্যতায় থাকবি। যা, এক্ষুনি রান্নাঘরের সব গুছিয়ে রাখবি। আর কাল থেকে যেন দেখি না এমন ভুল রিপিট হয়েছে। মেঘ আস্তে ধীরে রান্নাঘরে চলে আসে। পেছনে থেকে ছোট চাচির কথা শুনতে পাচ্ছে। কত করে বললাম, একে বিয়ে দিয়ে বোঝা কমাও। একে যে ভার্সিটিতে ভর্তি করিয়েছ, না জানি কোন কলঙ্ক বয়ে আনে। পরে আমাদেরই সম্মান যাবে। মেঘ মেকি হাসে। এসব তার নিত্যদিনের কথা। ক্লান্ত শরীর নিয়েই নিজের কাজে লেগে পড়ে। কি করবে, তাকে যে বুঝার কেউ নেই। তবে এসব তার সয়ে গেছে সেই 12 বছর বয়স থেকেই, যবে থেকে মেঘের বাবা মারা গেছেন, তারপর থেকেই তার মা মেঘকে দোষারোপ করে। তবে এর কারণও আছে বটে। মেঘের যখন 8 বছর বয়স, তখন তার মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক শুক্রবারে মেঘ বায়না ধরে ঘুরতে নিয়ে যেতে, বাবা আরিফ আহমেদের কাছে। তিনিও আদরের মেয়ের কথা ফেলতে পারেননি। স্ত্রী সন্তানসহ বের হয়েছিলেন। তবে সেই দিনই ছিল মেঘের জীবনের কাল। মেঘ হঠাৎ একটি বিড়ালের ছানা রাস্তার মাঝে দেখে তাকে বাঁচাতে চলে যায়। বুঝতে পারেনি, তারও তো বিপদ হতে পারে। হঠাৎ মেঘকে রাস্তার মাঝে দৌড়াতে দেখে তার বাবা মা দুজনেই দৌড়ে যান মেয়েকে রক্ষা করতে। তখনই হাইস্পিডে আসতে থাকা একটি ট্রাকের সামনে পড়েন মাহমুদা বেগম। তার যেন পা জমে গিয়েছিল, সরতেই পারছিলেন না। এদিকে মেয়েকে এক ভদ্রলোক কোলে করে সেফ জায়গায় নিয়ে যেতে দেখে পেছনে ফিরতেই দেখেন স্ত্রীর দিকে তেড়ে আসা ট্রাক। তিনি চিৎকার করে বলেন স্ত্রীকে, সরে যাও দ্রুত, মাহমুদা, ট্রাক আসছে। তবে মাহমুদা বেগমের কোনো সাড়া না দেখে নিজেই গিয়ে স্ত্রীকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলেন। তবে নিজেকে আর বাঁচাতে পারেননি। মাহমুদা বেগম উল্টে গিয়ে পড়ে যান, যার ফলে পেটে আঘাত পান। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফিরতেই যখন জানতে পারেন, তার স্বামী ও অনাগত সন্তান আর এই দুনিয়ায় নেই, তখন তিনি এক ধরনের ট্রমায় চলে যান।
এরপর থেকেই মেঘকে সহ্য করতে পারেন না। মেঘের জন্যই সব হারিয়েছেন বলে মনে করেন। এর 3 বছরের মাথায় মেঘের নানা নানু তার মাকে বিয়ে দিয়ে দেয় শিকদার বাড়িতে। 12 বছর বয়সী মেঘ যেন সৎ বাবার বাড়িতে উটকো ঝামেলা। এরপর থেকেই মেঘ বাস্তবতার সম্মুখীন হতে থাকে। মেঘের ভীষণ অভিমান তার বাবার উপর। সে ভাবে, যদি ওই দিন বাবা তার কাছে না যেত, তাহলে এত কিছু হতো না। সে ভাবে, আল্লাহর কাছে যাওয়ার পর বাবাকে এক শহর পরিমাণ অভিমানের কথা বলবে। আর তার বাবা অভিমান ভাঙাবে। কারণ এত বড় শহরে তার এমন কেউ নেই, যে তার অভিমান বুঝবে বা তার কষ্টে পাশে দাঁড়াবে। মেঘ হাতের সব কাজ সেরে গোসল করে, খেয়ে একটু বিছানায় শুয়ে পড়ে। কখন ঘুমিয়ে গিয়েছে, নিজেও জানে না। তবে বিকাল হতেই তাকে ডাকা শুরু হয়। ছোট বোনের ডাকে উঠে রুমে যায়। রিমি, ডেকেছিলি? হ্যাঁ, আমার জন্য চা করে নিয়ে আসো। মাথাটা ধরেছে, একটু মালিশও করে দিও। আচ্ছা, আমি নিয়ে আসছি। তারপর ছোট বোনকে চা দিয়ে মাথা মালিশ করে আবার যায় রান্নাঘরে সবার জন্য বিকেলের নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে আবার ফরমাইশ শুনতে শুনতে সন্ধ্যা হয়ে যায়। জলদি করে রান্নাঘরে যায় চা বানাতে, এখনই বড় আব্বু আসবেন। তারপর তার কাজকর্ম থেকে ছুটি। উনিই একমাত্র ব্যক্তি এই সংসারে, যিনি মেঘকে ভালোবাসেন নিজের মেয়ের মতো করে। মেঘও উনাকে ভীষণ ভালোবাসে। মেঘকে এত দূর পড়িয়েছেন তিনি। মেঘের সাথে কোনো অন্যায় হতে দেন না। তাই উনি বাড়িতে থাকলে মেঘকে কেউ কোনো কাজ করাতে পারে না। মিজানুর শিকদার অফিস থেকে বাড়ি ফিরতেই মেঘ চা নিয়ে হাজির। উনি সোফায় বসতে বসতে বলেন, কি দরকার আছে এত কষ্ট করার? তোকে না বলেছি রান্নাঘরে না যেতে? খালি খাবি আর পড়বি। উফফ বড় আব্বু, সারাদিন তো শুয়ে বসে পার হয়। তুমি তো আমার হাতের চা পছন্দ করো, তাই একটু কষ্ট করাই যায়। আর পড়ালেখাও আমার ঠিকঠাক আছে। হয়েছে হয়েছে, রেজাল্ট আসলেই দেখা যাবে, তখন একেবারে ধরব। এবার যা পড়তে বসো। মেঘ নিজের রুমে চলে আসে। হাত মুখ ধুয়ে পড়তে বসে। এই সন্ধ্যাটুকুই তার শান্তির সময়। এখন বড় আব্বুর কারণে কেউ কিছু বলতেও পারবে না। প্রথম দিন হওয়ায় তেমন কোনো হোমওয়ার্ক নেই। তাই বই একটু ঘেটে মোবাইল নিয়ে বসে। এই মোবাইল এইচএসসিতে প্লাস পাওয়ায় বড় আব্বু দিয়েছেন। এই নিয়েও কত কাহিনী হয়েছিল, তা বাদ দিতেই সুমনাকে মেসেজ দেয়। কি রে, কি করিস? কই থেকে আসলি? সারাদিন একটা খবরও নাই। তুই তো জানিসই, বড় আব্বু একটু আগে আসলেন, আর আমিও ছুটি পেলাম। ভাই, তোর এত ধৈর্য কই থেকে আসে বুঝি না। তোর বড় আব্বুকে বলে দে এসব অত্যাচার করে ওরা। দূর, ধরতে গেলে এই বাড়ির আশ্রিতা আমি। অন্যের ঘাড়ে বসে খেয়ে তাদের পরিবারের জন্য এইটুকু করতে পারবো না। হয়েছে, তোমার মনটা তো অনেক বড়, বলেই গিয়েছিলাম। এসব বাদ দে, কাল যাবি তো? তা তো আলবাত যাব। কিন্তু আমার তো ভয় করছে রে সুমনা, যদি ধরে ফেলে। ফ্যামিলির কাউকে ডাকলে আমার পড়ালেখা অফ করে দিবে ওরা। চুরি করার পরের দিন চোর ধরে নাকি সাথে 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 সাথে। তাহলে টেনশন কিসের? এখন আর ধরতেও পারবে না। তবে দোস্ত, আই অ্যাম ইন লাভ। কি? আবার কার লগে? আরে মানে, আমি ক্রাশ খেয়েছি। কোন হতচ্ছাড়া উপর? রুদ্র চৌধুরীর উপর। মেঘ চমকে যায়। এই লোকটির নামই তার জন্য আতঙ্ক। কি? এই আতঙ্কের উপর শেষমেশ কি বলিস? আমার তো দেখলেই হাগ করতে মন চায়। এত গুড লুকিং, হ্যান্ডসাম, ডেসিং। এতক্ষণ ধরে তো এই আইডিতেই ঘুরছিলাম। আমি পার্মানেন্ট ক্রাশ খেয়েছি। আর গানের গলাটা তো, হায় মেয়ে, পিগল গা। দেখি আইডি দে, তোর ক্রাশের ফাটা বাস শুনি। কি এমন আছে? সুমনার দেওয়া আইডি লিঙ্কে গিয়ে রুদ্রর প্রোফাইল স্ক্রোল করে। 1 লাখ+ ফলোয়ার্স, মাঝে মাঝে গানের ভিডিও আপলোড দেয়। একটি ছবিতে চোখ আটকে যায় মেঘের। ভাবে একটা মানুষকে আল্লাহ এত নিখুঁতভাবে কিভাবে বানায়। লম্বায় 6 ফুট হবে, জিম করা সুঠাম শরীর যেন কেউ মারতে আসলে বডি দেখে আন্দাজ করতে পারবে এই ছেলের থেকে দ্বিগুণ মার খাবে। ফর্সা গায়ের রং, হালকা ব্রাউন ওয়েভি হেয়ার, নাকটা চিকন সরু, গোলাপি পাতলা ঠোঁট যেন মুখের দিকে তাকালে এক্সট্রা মায়া লাগে। গানের গলাও অনেক সুন্দর। মেঘও হালকা পাতলা ক্রাশ খায়, তবে নিজের মনকে স্থির করে, এসব ক্রাশ প্রেম ভালোবাসা তার জন্য না।
বড় আব্বুর মাথা নিচু হবে এমন কোনো কাজ সে করবে না। সে রাতে আর সজাগ থাকেনি। ঘুমিয়ে পড়ে মেঘ। পরের দিন সকাল সকাল উঠে সব কাজ সেরে, অল্প নাস্তা করে নয়, ফ্রিসে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। তবে ভার্সিটিতে ঢুকেই রুদ্রর গ্যাংয়ের কবলে পড়ে। সেখানে দেখে, আগে থেকেই সুমনাকেও ওরা আটকে রেখেছে। সুমনার করুণ চাহনি দেখে মেঘের মনটা ছেদ করে ওঠে। তবে কি ধরা পড়ল? মেঘকে দেখেই সুমনা আঙুল দিয়ে দেখিয়ে দেয় মেঘকে। রুদ্র তার দিকে তাকিয়ে শীষ বাজায়। মেঘ সেদিকে তাকাতেই দেখে, বড় গাছটার নিচে বসে আছে কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ। রুদ্র চোখের ইশারায় সামনে যেতে বলছে। আর তার সাথে সবাই মেঘকে জহুরি দৃষ্টিতে দেখছে। বেচারি মেঘ ধীরে ধীরে রুদ্রের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। যাও। জি ভায়া। রুদ্র ভ্রুকুচকে বলে। তা আগের র্যাগ দিব, নাকি পানিশমেন্ট? মেঘ চমকে তাকায় রুদ্রের দিকে। দুজনের চোখে চোখ পড়তেই হঠাৎ যেন থমকে যায় দুজনেই। মেঘ তাকিয়ে আছে রুদ্রের শীতল চাহনিতে আর রুদ্র আটকে গেছে বড় বড় দুটি ভয়ার্থ চোখের দিকে। দুজনকে এভাবে তাকাতে দেখে পাশে থেকে অর্ণব রুদ্রের কানের পাশে একটু ঝুঁকে বলে। উহুম উহুম, শাস্তি দিতে রেখেছিস, বলে প্রেমে পড়েছিস বোধ হয়। সাথে সাথে সবাই হাসতে শুরু করে, রুদ্রকে টিচ করতে লাগে। রুদ্র চোখ সরিয়ে নেয়, চোখে রোদ চশমা লাগাতে লাগাতে বলে। রুদ্র চৌধুরীর চয়েস এত খারাপ না। মেঘ নাক ফুলিয়ে তাকায় রুদ্রের দিকে। যা রুদ্র চশমার আড়াল থেকে স্পষ্ট দেখছে মজা লাগে ব্যাপারটা তার। তখনই সায়ান পাশ থেকে বলে। দোস্ত, এভাবে বলিস না। মেয়েটার মধ্যে কিসের কমতি আছে, কত কিউট। আমি তো ক্রাশ খেয়েছি ওর সুন্দরীর উপরে। আহারে আহারে। বেচারা গানটা শেষ করার আগেই সারা তার কান টেনে বলে। শালা লুইচ্ছা, তোর ক্রাশ খাওয়া জন্মের মতো ছুটাবো আজকের রুটিনে, তোকে সান্ডার স্যুপ খাইয়ে তোর ব্রেন ওয়াশ করব। আরে বেবি, জানু, মনু রাগো কেন? আমি তো মজা করছিলাম। আমার চোখে তো তুমি বিশ্বসুন্দরী। তুমি ছাড়া অন্য নারী চোখেই দেখি না। বলেই মেঘের দিকে তাকিয়ে বলে। এই আপা, আপনি কি পোলা? পোলা না, মায়া। যখন দেখছিস না, তো আপা ডাকলি কেমনে? তোর এত দ্বারা। বলতেই সায়ান দৌড়ে গিয়ে রুদ্রের পেছনে লুকায়, তার পেছনে সারাও তাকে ধরতে আসে। আর এদিকে সবাই হাসছে। এবার রুদ্রের ফ্রেন্ড রাহুল ওদের থামিয়ে বলে। হয়েছে, বন্ধ কর। যেই কাজে এসেছি আগে সেটা শেষ করি। অনুপমা এবার মেঘের সামনে গিয়ে ক্রোধ নিয়ে জিজ্ঞেস করে। এই মেয়ে, তুমি রুদ্রর উপর পাথরের টুকরো ছুঁড়ে মেরেছিলে কেন? আবার কালকে ক্লাসে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, কি সুন্দর মিথ্যা কথা বলে দিলে। এত সাহস কোথা থেকে আসে? মেঘ ভয়ে মাথা নিচু করে ফেলে। আমি কিছু করিনি। তখন পাশ থেকে সবাই ধমকে উঠে। একদম মিথ্যা বলবে না। আমরা জানি তুমি ছুঁড়েছ ইট। মেঘের মুখটা চুপসে যায়, গলা দিয়ে কথা বের হচ্ছে না। রুদ্র গম্ভীর গলায় বলে। কে বলেছে তোমায় এই কাজ করতে? মেঘ এবার মাথা নিচু করেই বলে। সত্যি আমি ইচ্ছা করে মারিনি। কালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আমি আর সুমনা তলায় উঠতেই আমি কিছুর সাথে উষ্টা খাই, উল্টে পড়তে গিয়েও বেঁচে যাই। নিচে তাকিয়ে দেখি একটা পাথরের টুকরো, তাই অন্য কেউ যেন এভাবে অসাবধানে পড়ে না যায়, এজন্য এটা নিচে ছুঁড়ে ফেলেছিলাম। রুদ্র অনেক মনোযোগ দিয়ে শুনে তারপর বলে। ও, তাই অন্যকে বাঁচাতে আমার মাথায় মারলে। ওয়াও, হোয়াট এ নোবেল জব। তোমাকে তো মেডেল দেওয়া উচিত। মেঘ কান্নার মতো মুখ করে বলে। না না, আমি নিচে ভালোভাবে আশেপাশে দেখেছি, কেউ ছিল না। কিন্তু যখন ছুড়লাম তখন আপনি কোথা থেকে উড়ে আসলেন আর আপনার মাথায় পড়েছে। আই মস্ত সরি। আর এমন হবে না। উহু, সরি বললেই তো হবে না। তোমার নাম কি? মেঘ। মেঘ আহমেদ। পাশ থেকে রাহুল টিটকারি মেরে বলে। তো জমিনে কি করছো? তোমার তো আকাশে থাকার কথা। উল্টাপাল্টা জায়গায় থাকছ বলেই যার তার মাথা ফাটিয়ে দিচ্ছ। সবাই হেসে ওঠে। তা মিস মেঘ, এখন চলুন প্রিন্সিপাল স্যারের কাছে। আপনার বিচারটা সেখানেই হবে। বলেই চোখ টিপ মারে রুদ্র। মেঘ আঁতকে উঠে। প্রিন্সিপালের কানে গেলেই তার মাকে ডাকাবে আর তার মায়ের কাছে এমন একটা খবর গেলেই পড়ালেখা বন্ধ করাতে তাদের বেশি সময় লাগবে। না না, দয়া করে প্রিন্সিপাল স্যারকে বলবেন না। অনুপমা তিক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। যাকে মেরেছ, সে এই কলেজের প্রত্যেক টিচারের প্রিয় স্টুডেন্ট,
প্লাস প্রিন্সিপালের বেস্ট ফ্রেন্ডের ছেলে। তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? অলরেডি তারা তোমার খোঁজ করছে। মেঘ এবার অসহায় হয়ে রুদ্রের সামনে গিয়ে বলে, প্লিজ ভাইয়া, প্রিন্সিপাল স্যারকে বলবেন না। আপনার কাছে ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করছি। ছোট বোন কথাটি শুনতেই রুদ্রর নাক মুখ কুঁচকে আসে। এই যে, আমার অলরেডি 2টা ছোট বোন আছে। নতুন করে কোনো পাতানো বোনের দরকার নেই। এতজনকে সম্পত্তির ভাগ দিতে পারবো না। তাহলে এমনি মানুষ হিসেবে একটু দয়া করুন। আপনি যা বলবেন তাই শুনব, যেই পানিশমেন্ট দেবেন সেটাই মেনে নেব। রুদ্র এবার শয়তানি হাসে। উমম, তাহলে এই তোরা বলতো কি শাস্তি দেওয়া যায়? সায়ান দাঁত কেলিয়ে বলে ওঠে, তোর পিয়ে বানিয়ে ফেল। অ্যাসাইনমেন্ট করিয়ে নিতে পারবি, সাথে আমাদেরটাও একটু হয়ে যাবে হিহি। রুদ্র একটু ভেবে বলে, উমম, নট এ ব্যাড আইডিয়া। তবে অনুপমার কথাটি পছন্দ হয়নি, সাথে সাথে বলে, কি দরকার? এমনি নর্মাল শাস্তি দিয়ে বিদায় কর। আবার পিয়ে বানানোর কি আছে? আমি তো আছি, তোর অ্যাসাইনমেন্টে হেল্প করব না নাকি? উহু, তোর কষ্ট করার দরকার নেই। আজ থেকে মিস মেঘ আহমেদ আমার পিয়ে। আমি যখন যা বলবো করবে, যখন ডাকবো এক ডাকে হাজির হবে। ওকে। মেঘ সাথে সাথে না বলে ওঠে, না না, অন্য শাস্তি দিন। এটা পারবো না। কথাটা রুদ্রর গায়ে লাগে খুব। রাহুল অবাক হয়ে বলে, এই মেয়ে, বলছো কি? মেয়েরা শুধু চান্স খুঁজে রুদ্রর আশেপাশে আসার। সেখানে রুদ্র নিজেই তোমাকে তার পাশে থাকার সুযোগ দিচ্ছে, আর তুমি কিনা রিজেক্ট করছো। কিন্তু আমি তো আর ওইসব মেয়েদের মতো না। উনার আশেপাশে থাকতে চাই না। আমাকে অন্য শাস্তি দিন। মেঘের সোজাসাপটা উত্তরে রুদ্রর চোখমুখ শক্ত হয়ে যায়, তার ইগো হ্যামার খায়। এই মেয়ে, হয় এই শাস্তি মানবে, নয়তো প্রিন্সিপালের রুমে চলো। যে কোনো একটা। মেঘ চিন্তায় পড়ে যায়, কি করবে। পাশ থেকে সুমনা খোঁচা দিয়ে বলে, রাজি হয়ে যা। ক্রাশটার আশেপাশে থাকতে পারবি। মেঘ কটমট করে তাকায়। আবার নিজেও ভাবে, যদি রাজি না হয় তবে প্রিন্সিপাল হয় টিসি দেবে, আর নয়তো মাকে কল দেবে। আর পড়া বন্ধ। এর থেকে রাজি হওয়াই ভালো। মেঘ রুদ্রর কথায় রাজি হয়। এতে রুদ্র বাঁকা হেসে মনে মনে বলে, আমার অফার রিজেক্ট করা, এর শাস্তিও পাবে। মেঘকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বলে, অর্ধেক কমপ্লিট, বাকিটা এটা দেখে লিখে দিয়ে যাবে ক্লাস শেষে ক্যান্টিনে। বলে রুদ্র তার জ্ঞান নিয়ে চলে যায় নিজের ক্লাসে। কিন্তু মেঘ ক্লাস টাইমে লিখে কভার করতে পারেনি, তাই তাকে আর পাবে কে? ক্লাস শেষ হলেই ফুরুত হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, সব ক্লাস শেষ করে বাসায় চলে আসে। কালকে কমপ্লিট করে দেবে। পরের দিন মেঘ একটু তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে চলে আসে। মূলত সে রুদ্রর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে এসেছে। রাতে নিজের পড়া শেষ করতেই 1টা বাজে, পড়ে আর পারেনি। আবার সকালে তো কাজের মধ্যেই ছিল, লেখার চান্স নেই। দোতলায় এসে এদিক সেদিকে হাঁটাহাঁটি করছে, সুমনার জন্য অপেক্ষা করছে। একে আসতে না দেখে মেঘ নিজেই লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নেয়। একে ওকে জিজ্ঞেস করে করে চলে আসে। ক্লাসেও স্টুডেন্টস নেই, তাই ফাঁকা ক্লাসে আর বসেনি। লাইব্রেরির দরজায় পা দিতেই কল আসে, তাই আশেপাশে লক্ষ্য না করেই কল রিসিভ করে কর্নারের একটি চেয়ারে বসে পড়ে। তার অপোজিট পাশে যে কেউ বসে আছে, তা খেয়ালও করেনি। হ্যাঁ হ্যালো, বলো। ড্যাশ ডট। তোমার যেই ফ্লেভার পছন্দ, আনতে পারো। ড্যাশ ডট। আরে, আমার যে কোনো ফ্লেভারেই চলবে। আমার সবই ভালো লাগে। ড্যাশ ডট। আচ্ছা, তাহলে চকলেট ফ্লেভারেরটাই আনো। আর আমি লাইব্রেরি, ক্লাস তো এখন খালি। তুমি এসে মিশর কল দিও, ক্লাসে চলে আসবো। বলে কল রেখে অ্যাসাইনমেন্টটা বের করতে যায়। তখন কারো কণ্ঠে, আস্তাগফিরুল্লাহ, শুনে চমকে সামনে তাকায়। এদিকে রুদ্র জোরেই বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ হ। মেঘ দেখে, রুদ্র তার অপোজিট পাশে বসা। হাতে কলম, কিছু লিখছিল হয়তো, তবে এখন তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘ রুদ্রকে দেখে চুপসে যায়, কালকের জন্য আবার বকবে না তো। এদিকে রুদ্র, মেঘের কনভারসেশন শুনে বেচারা হজম করতে পারছে না। এই মেয়েকে দেখতে কত ইনোসেন্ট মনে হয়, এর দ্বারা এসবও। রাগী চোখে তাকিয়ে বলে, এই মেয়ে, ভার্সিটিতে এসব করতে এসেছ? মেঘ ভেবেছে, কালকের কথা বলছে, তাই নিজেকে বাঁচাতে মিনমিন করে বলে, আসলে, কালকে শরীরটা খারাপ ছিল।
তাই করতে পারিনি। তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছি করতে। মেঘ অ্যাসাইনমেন্টের কথা বললেও রুদ্র ভেবেছে অন্য কিছু। তাই তো বেচারার নাকে মুখে কাশি উঠে যায়। মেয়ে বলে কি, এভাবে ওপেনলি এসব কে বা বলে কাউকে, তাও আবার একটা ছেলেকে। রুদ্রকে কাশতে দেখে জলদি নিজের পানির বোতল বের করে পানি এগিয়ে দেয়। সেও কাশির ঠেলায় পানি খেয়ে একটু শান্ত হয়। আমতা আমতা করে ধমকে বলে, কে এসব পার্সোনাল জিনিস ওপেনলি এভাবে বলে নাকি? ওমা, এখানে পার্সোনালের কি আছে? ঠিক তখনই লাইব্রেরি পিহু হাজির হয়। মেঘের নিউ ফ্রেন্ড, কালকেই পরিচয়। মেয়েটা অনেক মিশুক, হাতে 3টা আইসক্রিম। মেঘের সামনে একটা ধরে বলে, এই নাও তোমার চকলেট ফ্লেভারের আইসক্রিম। আরেকটা সুমনার জন্য এনেছি। থ্যাংক ইউ ইয়ার। তুমি এখানে আসতে গেলে কেন? আমাকে মিশর কল দিলেই হতো, আমি ক্লাসে চলে আসতাম। আরে ভাবলাম এখানেই চলে আসি, ক্লাস শুরুর তো অনেক দেরি আছে। রুদ্র এদের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। থতমত মুখে মেঘকে জিজ্ঞেস করে, তুমি তখন পিহুর সাথেই কথা বলছিলে? মেঘ সরল মনে বলে, হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি যে বললে কালকে করতে পারোনি, আজকে করবে, ওটা? মেঘ নখ কামড়ে বলে, এই মানে আপনার অ্যাসাইনমেন্টটা বাদ প্রমিশন 30 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। এই মানে আসলে কালকে অসুস্থ ছিলাম, তাই কমপ্লিট করতে পারিনি। রুদ্র পুরোপুরি বেকল বনে যায়। মেঘকে রীতিমতো ধমক দিয়ে বলে, ও কথা বললে সম্পূর্ণ বলো না কেন? এভাবে ভেতরে কিছু রেখে অর্ধেক কথা বলো কেন, বেয়াদব মেয়ে? মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র দ্রুত সেখানে থেকে ব্যাগ বই নিয়ে উঠে চলে যায়। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে। যাহ বাবা, আমি আবার কি বললাম অর্ধেক? বেচারি মেঘ যদি বুঝত রুদ্র তার কথার কি মানে বুঝেছে, এতক্ষণে লজ্জায় মাটিতে মিশে যেত। রুদ্র নিজের ক্লাসের দিকে যেতে যেতে নিজে নিজেই বিড়বিড় করে, লা হাওলা কুয়াতা। রুদ্র সেই মনিউ, তোর ব্রেন কি ডিফল্ট মোডে কাজ করছে নাকি? কি সব ভাবছিলি? ব্রেনে ফিল্টার লাগা, ফিল্টার লাগা। এদিকে পিহু অবাক হয়ে বলে, কি ব্যাপার? রুদ্র ভাইয়া এভাবে রিয়্যাক্ট করে গেল কেন? কি জানি, শালা সান্ডা চৌধুরী নিজেই জানে। পিহু হেসে বলে, সাবধান, এখানে বলেছ ভাইয়ার সামনে বলতে যেও না। এর মধ্যে সুমনাও চলে আসে। পিহু আর সে আড্ডা দিতে থাকে। মেঘ তাদের কথা শুনছে আর লিখছে। লেখা শেষ হতেই উঠে পড়ে। এবার যারটা তার হাতে বুঝিয়ে দিয়ে আসলেই শান্তি। রুদ্রর ক্লাস খুঁজে খুঁজে বের করে। ক্লাসে পা রাখতে যাবে অমনি কেউ তাড়াহুড়ো করে বের হচ্ছিল, যার ফলে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় মেঘ। তবে সামনের ব্যক্তি তার কোমর পেঁচিয়ে ধরে ফেলে। মেঘ সামনে তাকিয়ে দেখে এক অপরিচিত মুখ। ছেলেটিকে দেখেই সাথে সাথে গা থেকে ধাক্কা মেরে নিজেকে সরিয়ে নেয়। সিনিয়র কি না এই ভেবে, আবার যদি রুদ্রর মতো রেগে যায়। তাই নিজেই তাড়াতাড়ি বলে ওঠে, সরি সরি ভাইয়া, আসলে দেখতে পাইনি। এদিকে আসিফ মেঘের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে ফেলবে। মেঘ যে কিছু বলছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। সে নিচ থেকে ওপর পর্যন্ত মেঘকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, একটা নোংরা কৌতূহল নিয়ে। মেঘ অস্বস্তিতে পড়ে যায়। গলা শুকিয়ে আসে। লোকটা না সরছে, না কিছু বলছে। মেঘ আমতা আমতা করে পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু ঠিক তখনই ছেলেটা তার সামনে এসে দাঁড়ায় আবার। মেঘ ভাবে হয়তো সেও সরতে যেতে সামনে পড়েছে, তাই অন্য পাশে যেতে চায়, কিন্তু না, এবারও সেই একই অবস্থা। মেঘের রাস্তা আটকে দেওয়া। সে বুঝে উঠতে পারে না কি করবে এমন পরিস্থিতিতে। অন্যদিকে রুদ্ররা ক্লাস থেকে বের হচ্ছিল। হঠাৎ সায়ান চোখ কুঁচকে বলে ওঠে, এই মামা, ওইটা তো মেঘ না? রাহুল একটু এগিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ রে, ওই মেয়েটাই তো লাগছে। কিন্তু আসিফ কেন ওর সামনে দাঁড়িয়ে আছে? ব্যাপারটা কি? এই ছেলের তো ক্যারেক্টারের ঠিক নাই, আগেও অনেকবার মেয়েদের টিচ করেছে। সারা ঘৃণার সুরে বলে। রুদ্র ওদিকে তাকিয়ে তার চোয়াল শক্ত করে ফেলে। ভেতরটা হঠাৎ করে জ্বলে ওঠে একটা অজানা রাগে। কোনো কথা না বলে দ্রুত এগিয়ে গিয়ে দুজনের মাঝে এসে দাঁড়ায়, আসিফের মুখ বরাবর আর মেঘ রুদ্রের বলিষ্ঠ দেহের আড়ালে। মেঘ হঠাৎ সামনে রুদ্রকে দেখে একটু স্বস্তি পায়, ভাবে এখানেই অ্যাসাইনমেন্টটা দিয়ে সরে পড়বে। আসিফ রুদ্রকে দেখে বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলে, কি সমস্যা, সামনে থেকে সর।
রুদ্র ঠান্ডা গলায় বলে, তুই ওর পথ আটকেছিস কেন? আসিফ মুখ বেঁকিয়ে বলে, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই। তোর কথায় নাকি পুরো ভার্সিটি তর, সবাই তোর চাকর। ওর পথ ছাড়। আমার যারে মন চায় তারে আটকাবো, তাতে তর কি? এর কথা কানে না দিয়ে রুদ্র এবার মেঘের দিকে ঘুরে গম্ভীর কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? মেঘ একটু নার্ভাস হয়ে বলে, আমি আসলে আপনার অ্যাসাইনমেন্টটা দিতে এসেছিলাম। ভেবেছিলাম আপনি ক্লাসে থাকবেন না, তাই এখানেই। রুদ্র একটানে মেঘের হাত থেকে খাতাটা নিয়ে ঠান্ডা গলায় বলে, তোমাকে এত ভাবতে কে বলেছে? যাও, ক্লাসে যাও। ক্লাস শেষ হলে ক্যান্টিনে দেখা করো। মেঘ কোনো কথা না বলে মাথা নেড়ে উল্টো ঘুরে চলে আসে। মনে মনে বিড়বিড় করে, বেয়াদব, অকৃতজ্ঞ একটা লোক। একটা ধন্যবাদও দিন না। রুদ্র আসিফের চোখের দিকে তাকিয়ে গলার শান্ত গলায় বলে, মেয়েদের থেকে দূরে থাকবি। ডিস্টেন্স বজায় রেখে চলবি, নয়তো। নয়তো কি? জবাব না দিয়ে চোখ টিপে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আসিফের কানের কাছে বলে যায়, রুদ্র চৌধুরীর জিনিসে নজর দিবি না, চোখ তুলতে সময় লাগবে না। বাকিরাও পেছনে পেছনে চলে যায়, তবে কেউ এই কথাটি শুনেনি আসিফ ছাড়া। আসিফ তখন ভেতরে ভেতরে ফুঁসছে, দাঁতের দাঁত চেপে বলে, আমি যা কিছুতে চোখ দেই সব তৈরি হয়ে যায়। রুদ্র, ডিপি হওয়ার কথা আমার ছিল, তুই হয়েছিস, সবার প্রিয় হয়েছিস। কিন্তু বারবার তোকে জিততে দিব না। এই শান্ত, এদিকে আয়, মেয়েটা আমার চাই। ওর উপর নজর রাখবি। সঙ্গে থাকা শান্ত নিচু গলায় বলে, ঠিক আছে ভাই। মেঘ ক্লাস শেষে ক্যান্টিনে যেতে চায়নি, কিন্তু সুমনা বারবার জোর করতে থাকে, প্লিজ চল না, আজ সারাদিন ক্রাশটাকে দেখেনি, একটু কাছ থেকে দেখব। তোকে কে মানা করছে? গিয়ে কোলে উঠে বসে থাক, আমাকেই বা টানছিস কেন? ওই লোক আবার না জানি কি বলে বসে। তুই না গেলে আমরা যাব কিভাবে? তোর অজুহাতেই তো চান্স পাচ্ছি। আয় আয়, এবার যদি অ্যাসাইনমেন্ট দেয়, আমি তোরে হেল্প করব নে। পিহু সুমনার কাকুতি মিনতি দেখে বলে, আরে মেঘ, চলো না, বেচারি এত করে বলছে যখন। মেঘ বাধ্য হয়ে তাদের সঙ্গে ক্যান্টিনে যায়। ভেতরে ঢুকেই এক পাশে তাদের আড্ডা দিতে দেখা যায়। মেঘ একটু এগিয়ে নরম স্বরে জিজ্ঞেস করে, রুদ্র ভাইয়া ডেকেছিলেন যে? রুদ্র কথার মাঝে মেঘের কণ্ঠ শুনে তার দিকে তাকায়। এবার ভালো করে দেখে মেয়েটা কালো সালোয়ার কামিজ পরা, চুল বেনি করা, মাথায় কালো ওড়না, এক পাশে ঝুলন্ত ব্যাগ। এদিকে আসো। মেঘ সামনে এগিয়ে যায়, পিহু আর সুমনাও তার সঙ্গে যায়। রুদ্র সরাসরি মেঘকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম্বারটা দাও। সঙ্গে সঙ্গে সবাই এমনভাবে তাকায় যেন ভূত দেখেছে, যেন এলিয়েন ল্যান্ড করেছে। রুদ্র তাদের চাহনি দেখে বিরক্ত হয়ে বলে, আজব, এভাবে তাকানোর কি আছে? আমার কি নতুন করে রূপ বেরিয়েছে? সায়ান বলে, রূপ বের হোক আর না হোক, এই রুদ্রটাকে নতুন লাগছে। রাহুল এবার রুদ্রর কপালে গালে হাত বুলিয়ে দেখে, ঠিক আছে তো। আরে সর, আমি প্রেম করতে বলিনি, দরকারে ওকে কল দিয়ে আনাতে পারবো তাই নাম্বার চেয়েছি। এছাড়া আমার ওর প্রতি অন্য কোনো ইন্টারেস্ট নেই। মেঘের দিকে তাকিয়ে বলে। মেঘ মনে মনে বলে, হুহো, আমারও তোর উপর ইন্টারেস্ট নেই, শালার সান্ডা চৌধুরী অর্ফে করলা। কি হলো, নাম্বার দাও। মেঘ আমতা আমতা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুমনা চট করে মেঘের নাম্বার বলে দেয়। মেঘ রাগে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু সুমনার কোনো পাত্তাই নেই। রুদ্র নাম্বার নিয়ে একবার মিশড কল দিয়ে বলে, সেভ করে নিও, এবার যেতে পারো। মেঘরা বেরিয়ে আসে। সুমনা বলে, বইন, তোর কপালের লগে আমার কপালটা একটু ঘষা দে, কোনো কষ্ট ছাড়াই রুদ্র ভাইয়ার নাম্বার পেয়ে গেলি। আর কত মায়া জিমিটার নাম্বারের জন্য করে। শুন, আমাকে নাম্বারটা সেন্ড করে দিস। সুমনার কথা শুনে পিহুও বলে, আসলে আমাদের মেঘের মধ্যে কিছু স্পেশাল আছে, নয়তো আমার নিরামিষ ভাই কিভাবে হঠাৎ করে কোনো মেয়ের সঙ্গে কথা বলে। পিহুর কথা শুনে মেঘ আর সুমনা দুজনেই তাকায় সন্দেহভরা চোখে। আমার ভাই মানে? রুদ্র চৌধুরী তোর ভাই? পিহু থমকে যায়। আরে না না, মানে রুদ্র ভাই তো সিনিয়র, আমাদের তো ভাই লাগে। সেই হিসেবে বললাম। গাধাগুলা, কথার মানে বুঝিস না। পিহু কথার গোজামিল দিয়ে পরিস্থিতি সামলে নেয়। তারপর সবাই যার যার পথে চলে যায়।
পিহুর বাসা থেকে গাড়ি আসে, সে চলে যায়। সুমনাও ফিরে যায়। রয়ে যায় মেঘ। সে রিকশার জন্য দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পাশে কেউ এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে, আগের সেই ছেলেটা। ছেলেটা মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, হেই, আই এম আসিফ মাহমুদ। আর তোমার নাম? মেঘের কেন জানি ছেলেটার চাহনি তার একদম ভালো লাগছে না। হাত না বাড়িয়ে জোরপূর্বক হেসে বলে, আমি মেঘ। আসিফ হাত সরিয়ে নেয়। কোন ডিপার্টমেন্টে? জি, অ্যাকাউন্টিং এর প্রথম বর্ষে। ওহ, এখানে বুঝি রিকশার জন্য দাঁড়িয়ে আছো? মেঘের মন চায় বলে দিতে, দেখছিসই যেহেতু আবার জিজ্ঞাসা করছিস কেন ফালতু। কিন্তু ভদ্র মেয়ের মতো বলে, জি। ঠিক তখনই একটা খালি রিকশা চলে আসে। মেঘ তাড়াতাড়ি উঠে পড়ে। আসিফ দাঁড়িয়ে থাকে, মেঘের যাওয়ার দিকে তাকিয়ে। এই পাখিটাকে তো আমার খাঁচায় আটকে ফেলতেই হবে। খুব শীঘ্রই। আজ মেঘের রান্না নেই বললেই চলে। কারণ বাড়ির বড় ও ছোট বউ গিয়েছে তাদের বাপের বাড়ি, বাড়িতে আছে তার মা আর ছোট বোন। তাই অল্প রান্নায় হয়ে যাবে। হাতের কাজ শেষ করতেই পিহুর কল আসে। হ্যালো পিহু, বলো। পিহু হালকা বিরক্তিকর কণ্ঠে বলে, ধুর, একটু আগে সুমনার সাথে ঝামেলা করলাম, এখন তোর সঙ্গে করতে হবে নাকি? মেঘ অবাক হয়ে বলে, ওমা, আমার সাথে ঝামেলা কেন? আর সুমনার সাথেই বাকি হয়েছে। এই তোরা দুইটা আমাকে তুমি তুমি করে বলিস কেন? ফ্রেন্ডশিপে কি তুমি আপনি শব্দ আছে? মেঘ হেসে ফেলে, সে বুঝেছে এই মেয়ে কি চাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপারটা আগে বললেই হয়, যে তুই আমার কাছ থেকে তুই তুই শুনতে চাস। বইন, তুই তো ইজিলি বলে দিয়েছিস, সুমনাকে তো আধা ঘন্টা ধরে প্র্যাকটিস করিয়েছি। যাই হোক, তাড়াতাড়ি আসিস। আজকে ভার্সিটির পাশের নিউ একটা ফুচকার দোকান আছে না, ওইটার ফুচকা নাকি বেস্ট। আমার ভাইয়া বলেছে, আজকে ট্রাই করব। বলেই ফট করে কল রেখে দিয়েছে। মেঘকে কিছু বলার সুযোগও দেয়নি। রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হবে, এমন সময় রিমিও বের হচ্ছিল। মেঘকে দেখে মুখ বেঁকিয়ে বলে, পড়তে যাচ্ছিস, নাগর নিয়ে ঘুরতে লাগিস না। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। মেঘ চমকে যায়। তার ছোট বোন এসব কি বলছে? রিমি, মুখ সামলে কথা বল, আমি তোর বড় বোন। রিমি তাচ্ছিল্য করে বলে, হাহ, তুই আমার আপন বোন না, সৎ সৎ বোন। আমাদের শিকদার পরিবারের কেউ না তুই, শুধুমাত্র আশ্রিতা, মাথায় রাখিস। রিমি চলে যায়। মেঘ স্তব্ধ হয়ে রিমির যাওয়া দেখছে। চোখ বেয়ে দুফোঁটা নোনা জল পড়ে। সঙ্গে সঙ্গে তা আবার মুছে ফেলে। তার দুঃখ, কষ্ট, এমনকি তার সব অনুভূতি সবার থেকে আড়ালে রাখতে চায়, কারণ এসব দেখার মতো আপন কেউ নেই তার। একজন আছে, যে থেকেও নেই। ভাঙা মনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ক্যাম্পাসে ঢুকতেই কোথা থেকে একটা ছেলে এসে রাস্তা আটকায়। এক ডাইরেক্ট আসসালামু আলাইকুম ভাবি, এটা ধরেন। ভাই দিয়েছে। বলেই হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে চলে যায়। মেঘ অবাক হয়ে যায়, ভাবি মানে? পরপর আরো কিছু ছেলে এসে একের পর এক দিয়ে দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলে, ভাই দিয়েছে। আর কিছু বলার আগেই চলে যায়। মেঘ চরম লেভেলের অবাক। তখনই পিহু সুমনারাও হাজির হয়। মেঘের হাতে 10-12টার মতো গোলাপ ফুল দেখে ওরা ভ্রু কুঁচকে পিহু জিগায়, কি রে, কাউকে প্রপোজাল দিবি নাকি? ধুর না। মেঘ বলার মাঝে আরেকটা ছেলে এসে আরেকটা গোলাপ দিয়ে সালাম দিয়ে চলে যায়। সুমনারা অবাক হয়ে দেখছে। কাহিনী কি রে মেঘ? তোকে ভাবি ডেকে গেল কেন আবার ফুল? মেঘ নখ কামড়ে চিন্তিত হয়ে বলে, আমিও বুঝছি না। আসার পর থেকে একের পর এক ছেলে এসে একটা একটা করে ফুল দিচ্ছে আর ভাবি ডেকে চলে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, বলে ভাই দিয়েছে। কোন ভাই বলে না। সুমনা ভেবে বলে, তাহলে হয়তো অন্য মেয়েকে দিতে গিয়ে ভুল করে তোকে দিয়েছে। সুমনার মাথায় গাঁটটা মেরে পিহু বলে, বলদ। ভুল করলে এক দুইজন করতে পারে, সবাই করবে না। মেঘের ভয় হতে লাগে। সে তো এসব কিছুতেই জড়াতে চায় না। আমি তো কোনো ছেলের সাথে কথাই বলি না, চিনিও না। তাহলে কে এমন করছে? ভয় লাগছে। ফ্যামিলিতে জানলে অনেক ঝামেলা হবে। তিনজনই চিন্তায় পড়ে যায়। কে দিচ্ছে এসব চিন্তা করতে করতেই ফুচকার দোকানে চলে আসে। সেখানেও একটা ছেলে মেঘকে দেখে সালাম দিয়ে ভাবি সম্বোধন করে চলে যায়। আমি বুঝে গেছি কে দিচ্ছে।
সুমনার কথা শুনে পিহু মেঘ দুজনেই সিরিয়াস হয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে কে। আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের ক্যাম্পাসেরই কেউ। এই কথা শুনে মেঘ পিহু দুজনেই ঠাস ঠাস করে ওর পিঠে কিল বসায়। বলদশালী, ক্যাম্পাসের কেউ এটা তো আমরাও জানি, যারা যারা ফুল দিচ্ছে তারা তো এই ভার্সিটির স্টুডেন্ট। এটা তো একটা বাচ্চাও বলতে পারবে। সুমনা এসব কথায় পাত্তা না দিয়ে চিন্তিত হয়ে বলে, তাহলে কি রুদ্র ভাই দিচ্ছে? এই কথা শুনতাই পিহু চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল, নো, নেভার, ভাইয়া জীবনেও এসব করার লোক না। পিহুর কথা শুনে মেঘ সুমনা দুজনেরই ভ্রু কুঁচকে সন্দেহজনক চোখে তাকায়। রুদ্র চৌধুরীকে নিয়ে এসে এত সিওর কিভাবে? পিহু এদের তাকানো দেখে কথা ঘুরিয়ে বলে, মানে কালকে রুদ্র ভাই বলল না, মেঘের প্রতি ইন্টারেস্ট নেই, সেই কথা থেকে বললাম আর কি। মেঘও বলে, হুম, এই লোক না, এই লোকের কথায় যেই করলা, এসব তো সম্ভবই না। কিন্তু কে হবে? এর মধ্যে ফুচকা খাওয়া শেষ, এবার বিল দেওয়ার পালা। পিহু জোর করে যায় নিজে একাই বিল দেবে বলে। তবে দিতে গিয়ে শুনে বিল দেওয়া হয়ে গেছে। জিজ্ঞেস করলে বলে, একটা ছেলে এসে দিয়ে গেছে। অনেক জোরাজুরি করেও লাভ হয়নি, লোকটা টাকা রাখেনি। মেঘ ভীষণ অবাক, কি হচ্ছে আজকে? এসব কিছুই বুঝতে পারছে না। সেকেন্ড ক্লাসে একজন এসে বলে, মেঘ আহমেদকে প্রিন্সিপাল ডাকছেন। মেঘ ক্লাস টিচারের পারমিশন নিয়ে প্রিন্সিপালের কক্ষে যায়। আসতে পারি স্যার? কাম। মেঘ ভেতরে প্রবেশ করে। তুমিই মেঘ আহমেদ? জি স্যার। প্রথম বর্ষের নিউ স্টুডেন্ট। মেঘ চিন্তিত হয়ে বলে, জি স্যার, কোনো সমস্যা? প্রিন্সিপাল হালকা রাগী গলায় বলে, এই প্রশ্ন তো আমার করা উচিত। কী সমস্যা তোমার? ভার্সিটিতে এসে সিনিয়রের উপর হাত তুলেছ, বেয়াদবি করেছ। এসব করার জন্য এসেছ এখানে? মেঘ ভয়ে মাথা নিচু করে ফেলে। তা দেখে স্যার আবার বলে, কাল অভিভাবক নিয়ে আসবে, এবার যেতে পারো। মেঘ সালাম দিয়ে বের হয়ে আসে। উনি তো বলেছিলেন স্যারকে বলবেন না, তাহলে? উনি মিথ্যে বলেছেন। মেঘের কান্না পাচ্ছে খুব। তার ফিউচারে কিছু করার ইচ্ছা ছিল, নিজের ইনকাম করার, স্বাধীন হতে চায় সে। এখন মা চাচিরা জানলে আর পড়তে দেবে না। তার স্বপ্ন এখানেই শেষ। তবে রুদ্রর উপর অনেক রাগ হচ্ছে। নাম্বারে কল দেয়। 2বার রিং হতেই রিসিভ করে। হ্যালো, আপনি এখন কোথায়? ক্লাসে? কেন? লাইব্রেরি আসবেন 2 মিনিটের মধ্যে। বলি কল কেটে দেয়। এদিকে রুদ্র অবাক হয়ে যায়, এই মেয়ে এভাবে কথা বলছে তার সাথে, আবার অর্ডার দিচ্ছে। তবে ভয়েস শুনে মনে হচ্ছে কিছু হয়েছে। তাই হাঁটা দেয় লাইব্রেরির দিকে। লাইব্রেরি এখন কেউ নেই, এখন ক্লাস টাইম তাই। রুদ্র ভেতরে ঢুকে দেখে মেঘ টেবিলে মাথা রেখে বসে আছে। এগিয়ে যায়। তোমার সাহস কিভাবে হয় আমাকে এভাবে অর্ডার দেওয়ার? মেঘ রুদ্রর কর্কশ কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। মেঘের মুখটা দেখতেই রুদ্রর বুক ধপ করে ওঠে। মেয়েটি কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে? কাঁদ। কিছু বলার আগেই মেঘ ঝড়ের বেগে এসে রুদ্রর সামনে দাঁড়ায়। আপনি একটা মিথ্যাবাদী, প্রতারক, আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে নিজের চাওয়া হাসিল করেছেন। রুদ্র ভ্রু কুঁচকায়, সে আবার এমন কি করেছে? হি ইডিয়েট, কি সব বলছো ভেবে বলছো? মাথা গেছে? এখন সাধু সাজছেন, প্রিন্সিপালকে আমার নাম বলে এখন এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। বলেই ডুকরে কেঁদে ওঠে। আমি তো বলেছিলাম না, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি, ক্ষমাও চেয়েছি। আপনার কথা মতো কাজও করেছি। তবুও কেন এমন করলেন? এখন আমার পরিবারের কেউ এসব জানলে আমার পড়ালেখা বন্ধ করে দেবে। আমি আমার ড্রিম পূরণ করতে পারবো না। আমি অনেক দূরে একা কোথাও থাকতে চাই, একটু শান্তিতে মরতে চাই। তবে সেই শান্তিও মরার আগে আর পাবো না, আপনার জন্য। মেয়েটি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়েছে। রুদ্র মেঘের কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না। শেষের কথাগুলো তাকে ভীষণ ভাবিয়ে তুলছে। তার জন্য, কিভাবে? আর সে তো কাউকে কিছু বলেনি। সেও হাঁটু গেড়ে বসে বলে, লিসেন মেঘ, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কেন স্যারকে বলতে যাব? আমি এমন কিছুই বলিনি। তো স্যার জানলেন কিভাবে? আর কালকে আমার অভিভাবক ডাকিয়েছেন, এসব কি? বিলিভ মি মেঘ, আমি কিছু বলিনি। মেঘ চিৎকার করে বলে, আপনি কিছু বলেননি? তবে জানলো কিভাবে? ভূত বলেছে নাকি এসে? রুদ্রর মাথা গরম হয়ে যাচ্ছে।
তবুও এই মেয়েটিকে সহ্য করছে। অন্য কেউ হলে এতক্ষণে থাপ্পড় খেয়ে যেত এমন কথা বললে। তবে এখন পারছে না কেন? তার ওপর এই মেয়ের কান্না সহ্য হচ্ছে না। নিজেকে শান্ত করে বলে, আচ্ছা, আমি দেখছি কে বলেছে। আর তুমি কান্না বন্ধ করো। তোমার অভিভাবক আনা লাগবে না। আমি আঙ্কেলের সাথে কথা বলছি। মেঘ একটু থেমে রুদ্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যি বলেননি? রুদ্র থমকে যায়। কান্নার ফলে মেঘের নাক লাল হয়ে গেছে, গালেও হালকা লাল আভা। আধর ফুলিয়ে রেখেছে, ভেজা চোখে বড় বড় করে তাকিয়ে উত্তরের আশায়। রুদ্র যেন নতুন কিছু অনুভব করছে। বুকে চিনচিনে ব্যথা। মেঘ আবার প্রশ্ন করে, রুদ্রের ধ্যান ভাঙে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলিনি। জানিও না। তবে টেনশন করো না। কে বলেছে জানতে সময় লাগবে না। বলেই উঠে দাঁড়ায়, মেঘের দিকে হাত বাড়িয়ে। উঠো, উঠে ক্লাসে যাও। মেঘ কিছু না ভেবেই রুদ্রর হাত ধরে উঠে দাঁড়ায়, জামা ছেড়ে চলে যায়। রুদ্র নিজেকে নিজেই প্রশ্ন করছে, কি হচ্ছে এসব? রুদ্র, কি সব ভাবছি সেই মেয়েটাকে নিয়ে? আমি কি? নো রুদ্র, ইউ আর নট ইন্টারেস্টেড। নো নো। নিজেকে নিজে বোঝাতে বোঝাতে চলে যায়। চলবে।